রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহারিন তৃণ পর্ব সংখ্যা 52। রাঙা সকালে ঝকঝক আলো ফুটে উঠেছে ধরণীতে, আকাশে ঠাঁই মিলেছে মেঘের। এ দুদিন পুরোটাই বৃষ্টিমুখর হয়ে থাকায় পরে বৃষ্টির রোদ্দুর আজ সববৃন্তরে নিজেকে ছাড়িয়েছে। দূর আকাশে পাখির কলকাকনিতে মৃদু আওয়াজ কানে ভেসে আসে। সকাল সকাল শ্বাস শেষ করে ভেজা চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দেখে নিজেকে শেহরিন। ঠোঁটের কোণে লেপ্টানো তার স্বতঃস্ফূর্ত হাসি। আজ কতগুলো মাস পেরিয়ে সে নিজেকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আয়নায়, কি প্রাণবন্ত সতেজ দেখাচ্ছে নিজেকে। অথচ পার হয়ে আসা দিনগুলো কতটা বিভৎস ছিল, মনে হতে গা শিউরে ওঠে তার। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখেও বিন্দুমাত্র ইচ্ছে হয়নি এতদিন। তার সব ইচ্ছে রং আহ্লাদ নেতা সাহেবের কাছে জিম্মি হয়েছিল। আজ সেগুলো মুক্তি পেয়ে যেন ডানা মেলে উড়ছে আকাশে। তাওয়াল দিয়ে চুল পেঁচিয়ে সে পিছু ঘুরে তাকায়। সর্বোপরি একজন স্ত্রী, একজন মা হিসেবে সবচেয়ে সুন্দর দৃশ্যটা তার চোখের সামনে ফুটে ওঠে। নেতা সাহেব আর তার আদরের মেয়ের ঘুমন্ত দৃশ্য। মেয়ের সাথে কেমন লেপ্টে আছে লোকটি, যেন এক মুহূর্তেও ছাড়তে নারাজ। মেয়েও তা বেশ খুব ভালোভাবে লুফে নিয়েছে, কোনো নড়াচড়া নেই, হাত পা ছোটাছুটি নেই, গোলাপি চিকন ঠোঁট দুটো চোখা করে সেও পিতৃছায় আরামে নিদ্রায় নিমজ্জিত। ইস, কত অনাকাঙ্ক্ষায় দিন কেটেছিল এগুলো, কত অপেক্ষা, কত কামনা ছিল। শেহরিন নিমিলিত লোচনে কতক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘ শ্বাস ছাড়ে, ভেতর হতে প্রশান্তির দীর্ঘশ্বাস। দেখতে দেখতে দ্বিতীয় বর্ষ শেষ হলো তার। আর কদিন পর হতে ফাইনাল এক্সাম শুরু হবে। প্রিপারেশন তার একদম বাজে। কোনো মতে এখন CGP 3 ধরে রাখতে পারলেই যেন খুশি। জীবনের গতিপথ যেন মুহূর্তে পরিবর্তন হয়, এটা শেহরিন মনে প্রাণে বিশ্বাস করে। আপ অ্যান্ড ডাউন সিস্টেমটা সে বেশ ভালোভাবে রপ্ত করতে শিখেছে, নিজেকে মানিয়ে নিয়েছে। জীবন কখনো সমানতালে প্রতিবাহিত হয় না, সেক্ষেত্রে নিজেকে তার উৎকণ্ঠা প্রমাণ হয়ে দেখতে পাচ্ছে। পরিস্থিতি তাকে কোথা থেকে কোথায় এনেছে। টপ লিস্টের মায়া ছেড়ে এখন সে একটু ভালো পাশ নেই নিশ্চিত, আর এইটুকু হলেই সে মহাখুশি। শুনছেন? একটু উঠুন না। সান্নিধ্য শিওরে এসে বসে শেহরিন। ঘাড় নিচু করে হাত দিয়ে স্বর্ণপণে সে সান্নিধ্যের তোয়ালে তোলার চেষ্টা করে। মেয়ের দিকে নজর বুলিয়ে ফিসফিস কণ্ঠে বলে, উঠুন একটু, চোখ খুলুন। ঘুমটা একটুখানি যেন ভাঙান। বলে, শুনছি। আজকে আপনি বের হবেন কখন? সান্নিধ্য ঘুম হালকা করে চোখ খুলে তাকায় ধীরে ধীরে, পাশ ফিরে কন্যা সাহেবার দিকে দৃষ্টি বুলিয়ে শেহরিন দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, রাতে। সারাদিন বের হবেন না? সম্ভবত না। শিওর হয়ে বলুন। কোনো দরকার? আপনি বাসায় থাকলে আম্মাকে আর আসতে বলবো না। তাহলে কালকে রাতে আম্মা ফোন করেছিলেন আজকে আসবেন। আসুক, সমস্যা কি? সমস্যা আছে। আমার টানা কয়দিন ধরে এরকম আসা যাওয়ার পথে আছে। আমি বুঝতে পারছি তার সমস্যা হচ্ছে, কিন্তু সে বলছে না। এরকম চলতে থাকলে অর্থাইটিসের সমস্যা বেড়ে যাবে। সান্নিধ্য বাম হাতে শেহরিনের কোমর জড়িয়ে ধরে নিজেকে একদম কাছাকাছি টেনে আনে। কোলের মাঝে মুখ ঢুকিয়ে রেখে নরম গলায় বলে, আচ্ছা, আমি না করে দিব তাহলে। শেফালি দুদিনের ছুটিতে আছে, আমার আসতে আসতে দুপুর পার হবে। এইটুকু সময় আপনি মেয়ের সঙ্গে কক্ষবন্দি থাকবেন। ওর জন্য তোলা সব খাবার আমি রেডি করে রেখে দিয়েছি, সঙ্গে টাইমটাও লিখে রেখেছি। সেই অনুযায়ী খাওয়াবেন। আর আপনার ব্রেকফাস্ট লাঞ্চ দুটো আলাদা করে বক্সে রাখা, সময় মতো খেয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে শুধু আম্মা আসুক। শেহরিন চোখ শুরু করে কপাল কুঁচকে তাকায় সান্নিধ্যের দিকে, চোখ টেনে ধরে কোমর ভাঁজ করে মুখ টেনে তুলে বলে, বললাম না আমার সমস্যা। কঠিন কি কাজ যে নিজে করতে পারবে না? আমি তো সব গুছিয়ে রেখেছি। সহমিকাকে খাওয়ানোটা টাফ, আমি এসব পারি না। খুব একটা টাফ কিছুই না। আমার মেয়ে দেখতে তার বাবার মতো হলেও স্বভাবে মায়ের মতো হয়েছে। একদম শান্ত নম্র। মেয়ের বাবাও শান্ত নম্র। তার কাটা শান্ত নম্র। শুনুন নেতা সাহেব, অভ্যাস করতে হবে। আমার সামনে এক্সাম। আম্মা, তিথি ভাবি, সানজিয়া এনাফ করে চলেছে আমাদের জন্য। এই মানুষগুলোর প্রতি নির্ভরশীল ধীরে ধীরে কমে নিজেকে একটু অ্যাট্রাকটিভ হতে হবে। আর কত করবে তারা বলুন? আপনি একটু ফিডিং বোতলটা ওর মুখে ঠিকঠাকভাবে ধরবেন। আন্ডা বাচ্চা কোনো প্রকার টুবাক্কো ছাড়ে সুন্দরভাবে খেয়ে নিবে। যদি কান্না করে, গান ছড়া এটা সেটা বলে কান্না থামাবেন। টিভি বা ফোনে গান ছেড়ে দিলে হবে না, চুল ধরে টান দিব। মহা মুশকিল। গুন্ডাগিরি খুব ভালোই করতে পারো, তাই না? এসব ভালো কাজ তো পারবে না। এখন যদি
এখন যদি বলি যান ওই মানুষটাকে আইসিইউ এর কেবিনে শিফট করুন, দৌড়াদৌড়ি করতে করতে চলে যাবেন। সানিধ্য ক্ষীণে এসে দুহাত কোমরে চেপে ধরে এক ঝাটকা নিজের বুকের ওপর নিয়ে আসে শিহরিনকে, তোয়ালে মুখ চেপে ভেজা চুলগুলো থেকে তার মুখের উপর এসে পড়তে। দু এক ফোঁটা পানি জলের কোনা চোখের ভেতর যেতে চোখ বন্ধ করে নেয় সে। ধরলাম না ছুলাম না, স্বর্ণা হয়ে গেল তোমার। একদম বাজে কথা বলবেন না, ভার্সিটি থেকে ফিরতে দেরি হবে। স্বর নিয়ে যাচ্ছি, ছাড়ুন। এখন না, 10টা মিনিট পর। যে দায়িত্ব নিয়ে যাচ্ছ সেগুলো ফুলফিল করার জন্য এনার্জি প্রয়োজন আমার। আপনি ঠোঁট কাটা কেন এত? সানিধ্য শিহরিনের ভেজা চুল গুলো এক হাতে পেছনে সরিয়ে দিয়ে কানের পিঠে গুজে দেয়, চোখ ছোট ছোট করে রেখে হস্কি স্বরে বলে, আমার ভালো ঠোঁট তোমার কাছে কাটা মনে হচ্ছে? তার মানে আমার ঠোঁট আসলে কেমন সেটা তুমি এখনো চিনতে পারোনি। ভেরি স্যাড। এনিওয়ে, নো প্রবলেম, চলো দেখিয়ে দিচ্ছি। নেতা সাহেব প্র্যাকটিক্যালি মার্ক বেশি পাবে। নেত্রী সাহেব, সো প্লিজ নো মোর আর্গুমেন্ট। মেয়ে আছে, মেয়ে ঘুমাচ্ছে, ওপাশ ফিরে এসে দেরি হয়ে যাবে। জাস্ট ওয়ান কিস। শিওর শিওর। শিহরিনকে নিশ্চয়তা প্রদান করার সঙ্গে সঙ্গে সান্নিধ্য নরম ঠোঁটজোড়া দখল করে নেয় তার পুরো ঠোঁটের মাঝে। দীর্ঘদিনের তৃষ্ণার্ত প্রতীক কোমল সুধা প্রাণ করতে ব্যস্ত হয়ে ওঠে। নিঃশ্বাসে নিঃশ্বাস প্রগর অভিলাষে দুজনের উষ্ঠ মিলে যায় একে অপরের সাথে। পরমাবেশে চোখ দুটো বুঝে আসতেই সতর্ক থাকে শিহরিন। কিছু সময় পেরোতে নিজেকে ছাড়ানোর জন্য উঠতে ব্যাকুল হয়, কিন্তু নেতা সাহেবের জাস্ট ওয়ান কিসের মেয়াদ ফুরায় না। সে তার মতো কাজে মত্ত। দু হাতে শিহরিনের গাল ধরে স্পর্শ চেপে ধরে রাখে মাথাটা। শান্ত থাকতে বলে সে তাকে। সময় পেরোয় খানিকটা, অধৈর্য হয়ে বহু কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয় শিহরিন। চোখ দুটো বড় ভরে আসে, হাঁপাতে থাকে সে। কিঞ্চিৎ খাল তাকিয়ে থাকে, কড়া সুর তুলে বলে, 7-8 মিনিট ধরে জাস্ট ওয়ান কিস। একটা কিছুই তো করেছি, মাঝখানে তো কোথাও থামেননি। ব্রেক চাইছি তো আমি। শিহরিন সানিদের গাল খামচে ধরে, গোল গোল চোখ ধরে তাকায়। আপনার মাথা, সেগুলো বলছি, সেগুলো কোনো ঠিকঠাকভাবে পালন করবেন, ঠিক আছে? উল্টাপাল্টা কিছু হলে এসে এই ঠোঁট জোড়া সেলাই করে দিব, মাইন্ড ইট। সে ইউনিভার্সিটি যাওয়ার পর বাবা মেয়ে মিলে প্রায় 1.5 ঘন্টা বেশি ঘুমিয়ে নেয়। 11টা ছুঁই ছুঁই সময় কলিং বেলের শব্দে প্রথমে ঘুম ভাঙে সানিদের। মেয়ের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পাতায় চুমু এঁটে শোয়া ছেড়ে উঠে পড়ে সে। আড়মোড়া ভেঙে পরনের টি-শার্ট ভাঁজ টেনে নেয়, চলে যায় দরজা খুলতে। সরি স্যার, ঘুমাচ্ছিলেন? সমস্যা নেই, এসব ভেতরে। আব্রাহাম এবং রিমন এসেছে উপস্থিত অ্যাপার্টমেন্টে। একজনের হাতে খালি থাকলেও আরেকজনের হাতে ফাইলপত্রে ঠাসা। সান্নিধ্য ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসতে না বসতেই বেডরুমে হতে ভেসে আসে সদ্য ঘুম ভেঙে ওঠা রাজকন্যার কান্নার শব্দ। কর্ণকুহরে সেই কান্নার শব্দ পৌঁছানো মাত্র সান্নিধ্য তড়াক হয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। দ্রুত গতিতে সোজা হয়ে চলে যায় মেয়ের কাছে। কিছুটা সময় পেরোতেই মেয়েটাকে কোলে নিয়ে বের হয়ে আসে সে, কিন্তু রাজকন্যার কান্না চলমান। বুঝে উঠতে পারে না কি করলে এই কান্না এখন থামবে। আব্রাহাম, গান বা ছড়া কিছু পারো? আব্রাহাম এদিক সেদিক তাকাতে নীরব গলায় বলে, স্যার পারি না, রিমন পারে। রিমন, একটা ছড়া বলো। রিমন থমথম দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকায়। এই মুহূর্তে সে কি ছড়া বলবে? তাছাড়া ছড়া বলার বয়স তো পেরিয়ে এসেছে। সেই কোন কালে বিয়ে করার বয়স ছাড়া আর এখন সে ছড়া বলায় মানায় নাকি? হতাশগ্রস্ত চাহনি মেলে এসে একবার সানিদের দিকে তাকায়। স্যার, লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা দুজনেই শুধু শুনবো। শুরু করো। একটু হাত পা নেড়ে নেড়ে আবৃত্তি করবে। ফাঁসাতে পড়েছে রিমন। উঠে দাঁড়ায়, সহমিকার সামনে এসে দাঁড়ায়, নেড়ে ছেড়ে কবিতা কেটে কোটে বলতে শুরু করে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। সহমিকা একদণ্ড থামে, ছলছল চোখে সে বাবার গলা খামচে ধরে সামনে দাঁড়ানো ব্যক্তির আবৃত্তি শোনে, কিন্তু তার চুপ থাকার স্থায়িত্বকাল বেশিক্ষণ ছিল না। রিমনের ছড়া শেষ হতে না হতে আবার শুরু করে কান্না। একটা গান বলো এবার। সরি স্যার, আমি গান পারি না, সত্যি বলছি। সানিধ্য মেয়েকে নিয়ে পাইচারি শুরু করে। এটা ওটা বলে কান্না থামানোর চেষ্টায় মত্ত হয়ে ওঠে, কিন্তু মেয়ে তার থামে না। স্যার, আমি একটু বাইরে দিয়ে ঘুরে নিয়ে আসি। বাইরে গেলে বাচ্চারা আর কান্না করে না। সত্যি? পিওর শিওর? আচ্ছা, 2 মিনিট ঘুরে নিয়ে আসো, মনে হচ্ছে ক্ষুধা লেগেছে। সানিদের কোল হতে সহমেকানিককে নিয়ে রিমন বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। দরজার কাছে যেতে না যেতেই বেজে ওঠে কলিং বেল। কি ব্যাপার? কোথায় যাচ্ছ? দাদুমণি কান্না করছে কেন? আন্টি, একটু বাইরে নিয়ে ঘুরিয়ে আসি।
আসি, তাহলে কান্না থামবে। মিসেস নাজনীন হাতের ব্যাগটা কোনো রকমে শু ব্যাগের ওপর রেখে নাতনিকে নিজ কোলে নেয়। ব্যস্ত কণ্ঠে বলে, মনে হচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছে, খিদে পেয়েছে, বাহির থেকে ঘুরিয়ে আনলে কি পেট ভরবে? এসব উদ্ভট আইডিয়া কোথা থেকে পাও তোমরা, বুঝি না। রিমন নির্বিশেষ চাহনিতে সানিদের দিকে তাকায়। সানিদ মায়ের আগমন দেখে কিছুটা অবাক হলেও পর মুহূর্তে মনে পড়ে সে আসলে ফোন করে তাকে আসার জন্য নিষেধ করতে ভুলে গিয়েছে। সেদিন চলে যাওয়ার পরপরই আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমানোটাই ছিল মেন কারণ। সে ইউনিভার্সিটি গিয়েছে। হ্যাঁ, দাদুমণির খাবার ডাইনিং প্লেসে। মিসেস নাজনীন ছেলের পাশ কাটিয়ে যেতে যেতে বলে, বাবাও হয়েছে তুমি, খিদে পেয়েছে মেয়েকে বাহিরে পাঠাচ্ছ ঘুরতে যেতে। শানি তো ছোট করে নিঃশ্বাস ছেড়ে সোফায় বসে পড়ে। ছোট কাচ্চা সে কি কিছু বোঝে নাকি? খিদে যে লেগেছিল এইটুকু যে তা বুঝতে পেরেছে তাই তো অনেক। স্যার, এই ফাইলগুলো আপনার সাইন লাগবে, কাজ আটকে পড়েছে অনেক। এ সময় নির্ধারণ করেছিলেন, তার চেয়ে বেশি সময় লাগছে। বর্ষার আগে কাজ শেষ করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমি আমার পদ তার আগেই ছাড়ছি। শানিদর শেষ কথাটা আব্রাহাম রিমন কেউ বুঝতে পারে না। কিঞ্চিৎ কপাল ভাঁজ করে দীর্ঘকণ্ঠে জিজ্ঞেস করে, সরি স্যার, পদ ছাড়ছেন মানে? শানিদ ফাইলগুলো সাইন করতে করতে এক নজরে চোখ বোলায়, তারপরে চোখ তুলায়। ঠান্ডা গলায় বলে, এমপি পদ থেকে আমি আমার জায়গা ছেড়ে দিব, আমি পদ ত্যাগ করব। কেন স্যার, কি বলছেন আপনি? হঠাৎ এমন সিদ্ধান্ত? ফাইনাল ডিসিশন, অচিরেই ইস্তফা দিয়ে দিব। আব্রাহাম রিমন দুজনেই সমানতালে বিচলিত হয়ে ওঠে এমপি সাহেবের দুর্গম সিদ্ধান্তের কারণে। তারা বুঝে উঠতে পারে না। বিস্মিত গলায় বলে, রাজনীতি ছেড়ে দিবেন? স্যার, তোমার মনে হয় এরকম? আমার মাথায় এই মুহূর্তে পিস্তল ধরে কেউ বলবে, আমি বিশ্বাস করব না। সান্নিধ্য আব্রাহামের কথায় কিস্তির ঠোঁট প্রসারিত করে। শীতল কণ্ঠে বলে, স্বতঃস্ফূর্ত প্রার্থী হিসেবে এমপি পদে লড়ব। স্যার, বুঝতে পারছি আপনি রিসেন্ট ঘটনার জেরে এমন ডিসিশন নিয়েছেন, কিন্তু এটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে বুঝতে পারছেন? স্যার, জেনে শুনে অথই সাগরে ঝাঁপ দিবেন? ঝাঁপ না দিলে ভয় কাটবে কি না? স্যার, দিস উইল নট চেঞ্জ এনিওয়ে। আগামীকাল মিটিংয়ে সব ক্লিয়ার করব। তোমাদের দুজনকে জাস্ট আগে থেকে জানিয়ে রাখলাম। হয়ে গিয়েছে নাও। আব্রাহাম সানিদের হাত হতে সম্বোচিতে ফাইলগুলো হাতে তুলে নেয়। স্যারের এমন সাহসী পদক্ষেপে সে রীতিমতো তাজ্জব বনে গেলেও নিজেকে সামলে রাখে। তিনি যেটা সিদ্ধান্ত নেন সেটা এমনিতেও কোনো পরিবর্তন হয় না। অতএব অবাক হয়ে লাভ নেই খুব একটা। কাজে লেগে পড়তে হবে, কিন্তু কাজটা যে কতটা কঠিন হবে সেটা ভাবতে তার গা এখনই ঘেমে উঠছে। ব্রেকফাস্ট করেছে সান্নিধ্য আব্রাহাম রিমনকে বিদায় দিয়ে সে বেডের ওপর শুয়ে পড়ে। মেয়েকে দুহাতে কোলে নিয়ে শূন্য ধরে, মুখে একটু হাসি হাসি করে। মেয়ে তার বাবাকে দেখে গড়গড় আওয়াজ করছে। নাতনিকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাও। সুন্দর একটা পিচ কালারের ফ্রক পরিয়ে দিয়েছে মিসেস নাজনীন, একদম গায়ের রঙের সাথে মিলে গিয়েছে ফুটফুটে কন্যার রঙও। এদিকে পেট ভরা তো রাজকন্যার মাথা ঠান্ডা। উঠেছি মাত্র, কাজ শেষ হয়েছে। হ্যাঁ। মিসেস নাজনীন উঠে যায় কিচেনে বসা থেকে। ছেলের পছন্দের ঝরঝরে খিচুড়ি আর মাংস ভুনা করে নিয়ে এসেছিলেন তিনি। প্লেটে সার্ভ করে নিয়ে এসে আবারও কক্ষে ঢুকে, একটু উঠে বসো, পরে খাচ্ছি, খাইয়ে দিচ্ছি। দাদুমণিকে তুলে বসো তুমি। সান্নিধ্য স্বামিকাকে নিয়ে বিছানায় আশ্রয় হয়ে বসে। বাবা মেয়ের চলমান খুনসুটির ফাঁকে ফাঁকে মিসেস নাজনীন ছেলেকে খাইয়ে দেন। আজ কতদিন পর মনে হচ্ছে ছেলেটাকে একটু কাছে পেয়েছেন তিনি। নিজ হাতে খাইয়ে দিতে পেরে তার আত্মার প্রশান্তির ঢেউ উপচে পড়ছে। মেয়ে হয়েছে এবার, একটু নিজেকে লাগাম টানো। এতদিন যা করেছো। এসব কোর্ট কাচারি, পুলিশ কেস, খুন খারাপি থেকে নিজেকে দূরে সরাও। আমি দূরে সরেই থাকি, ওরা আমার পিছু পিছু আসে। রাজনীতি না করলে হয় না? এত ঝড় দেখতে দেখতে আমার নিজেরই ক্লান্ত লাগে। চাইলে বিজনেস দিকটা ফোকাস করতে পারো। বিজনেস তোমার বড় ছেলের জন্য, রাজনীতি আমার জন্য। আর অন্যদিকে ফোকাস করা সম্ভব না। মিসেস নাজনীন ছেলের কথা শুনে নির্ভীক দীর্ঘশ্বাস ছাড়েন। কাকে কি বোঝাতে এসেছেন তিনি? এই একরোখা ছেলে ছাড়বে রাজনীতি? তাহলে ঝামেলা কে করবে? তুমি হঠাৎ করে ভালো হয়ে যাচ্ছ যে? কোনো কম্পিটিশনে নাম লিখিয়েছ নাকি? মানে তোমার এত সুন্দর পরিবর্তন হুট করে, কারণ কি? মিসেস নাজনীন মুখ ভার করে শান্ত গলায় বলে, মায়েদের ভালোবাসতে কোনো কারণ লাগে না। তুমি কারণ খুঁজতে এসেছো মানে? একটু দেরি হলেও তার মানে তোমার উপলব্ধি হয়েছে। দয়া করে লজ্জা দিও না। আমি নিজেই নিজের কাজের জন্য অনেক অনুতপ্ত। এখন একটু আমাকে দায়িত্ব পালন করতে দাও। তোমাদের তিন ভাই বোনের মুখে
কিছুই আটকায় না, তাই না? জানো, অনেক সন্তান আছে যারা মায়ের হাজার অন্যায় দেখেও মুখ বুজে থাকে, কিছু বলে না, চুপচাপ থাকে। তাদের মতে মায়েরা কখনো ভুল করতে পারে না। আর আমার 3টা ছেলে মেয়ে মাশাআল্লাহ হয়েছে। মায়ের একটু খুঁত পেলেই সঙ্গে সঙ্গে শুলে চড়ায়। এক একজনের কথার বানিয়ে আমি খেয়ে হারিয়ে ফেলি। মনে হয় যেন আমি চরম শত্রু। মাঝে মাঝে তো ভাবি, আমার পেটের সন্তানগুলো এমন কিভাবে হলো? একটা অন্তত মায়ের পক্ষে থাকা উচিত ছিল নয় কি? শানিত মায়ের হাতে কয়েক লোকমা মুখে নিয়ে খেতে খেতে বলে, অন্যায় সবার জন্য সমান মা। ইমোশনাল একটা ওয়ার্ড আছে। সবাই ভাবে মায়েদের কোনো ভুল হতে পারে না বা তারা সেটার প্রতিবাদ করার উচিত মনে করে না, তাহলে বেয়াদবি হবে। বাট ইটস টোটালি রং। মায়েদের ভুলগুলো গ্রহণ করে নেওয়া মানেই বিপদ থাকা মানুষটিকে কষ্ট দেওয়া আর তার প্রতি অবিচার করা। এটা ভুল, আর এটা কখনো করা উচিত নয়। ভুল সবার জন্যই হয়, প্রতিবাদ তাই সবার জন্য করা উচিত নয়। এটা কি ঠিক? যদিও আমার একটু খারাপ লেগেছিল নিজের সন্তানেরা কেন আমার বিপক্ষে যাবে এই ভেবে, কিন্তু তারপরে যখন আমার অনুশোচনা হয় তখন মনে হয় আমি সত্যি সেই সাথে অন্যায় করেছি। এ সময় তুমি যদি আমাকে সাপোর্ট করতে, আমি হয়তো আরো ওর প্রতি রুড ব্যবহার করতাম। ওর ভালোটা আমার চোখে পড়তো না। এভাবে চলতে থাকলে একটা সময় সেটা খারাপ দিক নিত। তবে ধন্যবাদ আপনাদের 3 ভাই বোনকে, আপনারা আমাকে সেই দিকটা থেকে সরিয়ে এনেছেন, চোখে আঙুল দিয়ে ভুলগুলি বুঝিয়ে দিয়েছেন। এটা ধরে রাখবা আম্মা। আর শেরিন যদি কখনো তোমার সাথে খারাপ বিহেভ করে, তুমি ওকে প্রথমে বুঝিয়ে বলবে। যদি সেটাতে কাজ না হয়, আমি ওকে বুঝিয়ে বলবো। শেরিন এরকম মেয়ে নয় যে খারাপ বিহেভ করবে। ও ভীষণ আদরে একটা বাচ্চা। আদর ভালোবাসা পেলেই তার আর কিছুর প্রয়োজন হয় না। সহমিকা, মনে হচ্ছে শেরিনের মতোই হবে, হলেই ভালো। তোমার মতো না হয় এটাই চাই। বাসায় ফিরবে কবে? শেহরিনের ফাইলের এক্সাম শেষ হলে শেহরিনের ফাইনাল এক্সাম শেষ হলে। এখান থেকে ওর ভার্সিটি কাছে। তাড়াতাড়ি ফেরো, আমার মন টিকছে না বাসায় কোনো রকমেই। সোনালি রোদ্দুর মাখা বিকেলে সমাপ্তি ঘটে কিছুটা হলো। লালাভাই সূর্য অস্তিম দিকে হেলে পড়েছে। সারাটা দিন রৌদ্রোজ্জ্বল হবার পরও সন্ধ্যা নামার পরপরই আকাশে জমেছে মেঘ, থেকে থেকে হালকা বিদ্যুতের ঝলকানি, জোরালো হাওয়া। এমন লগ্নে কদমখানিক দৌড়ে দৌড়ে ছুটে আসছে আক্রমণী, মাথায় অন্য টেনে এক হাতে মুখ আবৃত, চোখে মুখে ভয়ের তেরেস, শুকনো ঠোঁট, আতঙ্কময় মুখরেখা। সম্ভবত হৃৎপিণ্ডটা অশান্ত গতিতে কেঁপে চলেছে। আসিফ ভাই, কোথায় তুমি? কেন? বলো। অগ্রবাদে। আমিও এখানে। তোমার এলাকায় এসে এই মুহূর্তে আমি ডেঞ্জার জোনে। ডেঞ্জার জোনে মানে কি হয়েছে? নাসিরের লোকজন আমার পিছু নিয়েছে। লিয়াকত নামের ওই বেটা আছে সাথে, 5 জন হবে হয়তো। মনে হচ্ছে আর একটু হলেই ধরা পড়বো। আমি কি করব বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে আমার পা ছিলে রক্ত বের হয়ে আসবে এখন। সন্ধ্যার সময় তুমি অগ্রবাদে কি করছো? এখানে কেন এসেছো একা একা? তোমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা আছে? সানজি কানে ফোন ধরে পিছু ঘুরে তাকায় এক নজর। শয়তানগুলো একদম তার পিছু সই সই। জনমানবে পূর্ণ রাস্তার জন্য দৌড়ে এসে তাকে ধরতে পারছে না, নয়তো এতক্ষণ ধরে ফেলতো। সূক্ষ্ম ঢোর চেপে সামনে দৃষ্টি রেখে গতির কম্পন গলায় বলে, কেন এসেছি, কি কারণে এসেছি, এসব পরে শুনবে বা বকবে। আমাকে হেল্প করো। আশেপাশে কোনো বাসা বাড়ি আছে কি? না, মানে হচ্ছে কি রোডের ধার ঘেঁষে হাঁটছি আমি, সামনে জনবহুল কোনো কিচ্ছু? আসিফ ভাই, 2টো গলি দেখতে পাচ্ছি, কোনটাতে যাব? গলির মধ্যে যাওয়ার প্রয়োজন নেই, না যেয়ে উপায় নেই, সামনে রাস্তা শেষ। আমি এইটাতেই ঢুকলাম, আমার লোকেশন চালু আছে, এক্ষুনি চলে আসো। আসিফ গাড়ি ড্রাইভ করতে করতে দাঁতের দাঁত চেপে বলে, আমার তো পাখা আছে, বললেই উড়ে উড়ে আসবো, সময় লাগবে না? এখান থেকে 13 মিনিট শো করছে। আকাম ঘটানোর সময় মনে থাকে না। সবগুলো ভাই বোনের মাথা তার নষ্ট। এই আসিফ ভাই, ভালো হচ্ছে না কিন্তু। এই কথা আমি যদি ভাইকে না বলে দিয়েছি, দেখো উল্টাপাল্টা কথা ছেড়ে তাড়াতাড়ি আসো। আর যদি কোনো অঘটন ঘটে এর সম্পূর্ণ দায়ভার তোমার থাকবে। তোমার এলাকায় এসেছি মানে তোমার দায়িত্বের মধ্যে এসে পড়েছি, কোনোভাবে উদ্ধার করো তোমার কাছে। সানজি পিছু ঘুরে আরেকবার তাকে সোজাসুজি ডান গলিতে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু করে দৌড়। বৈদ্যুতিক ঘটিতে ছুটতে থাকে। সাদা আলো আর লম্বা প্রতিচ্ছবি ফেলে রাস্তায়। লিয়াকতের দলও সেই সাথে ঢুকে পড়ে গলিতে। আজ আর ছাড়াছাড়ি নাই। বউরে পাই নাই, কি হয়েছে? বোনরে তো পাইছি, একদম লুইটা খুইটা খতম কইরা দিমু। ওস্তাদ দৌড় শুরু করেন। পাখি উইরা যাওয়ানের আগে খাঁচায় বন্দি করতে হইব।
দৌড় লাগা। সানজি হন্য হয়ে ধেয়ে আসা জানোয়ারগুলোর হাত হতে নিজেকে রক্ষা করতে উপায় না পেয়ে সামনে মাঝারি আকার একটি বিল্ডিং খোলা পেয়ে গেট পেয়ে ভেতরে ঢুকে পড়ে। আশেপাশে চোখ বুলিয়ে দেখার সময় পায় না সে কোথায় ঢুকলো। রাতের আলো আধারিত নীল রঙের সাইনবোর্ড, গেটের ওপর লেখা নিরঞ্জন আবাসিক হোটেল তার চোখে পড়ে না। ওস্তাদ শালির বেটি এই হোটেলের মধ্যে ঢুকছে চলেন। সানজি কাঁপতে কাঁপতে রিসেপশন পার হয়ে সোজা সামনে একটা কক্ষতে ঢুকে পড়ে। উপস্থিত দুজন লোক ঝড়ের বেগে ছুটে আসে রমণী সরাসরি কক্ষে ঢুকে যাওয়া দেখে একে অপরের মুখ চাওয়াচাই করে। তাদের বোধগম্য মনে হয় না এই মুহূর্তে কি ঘটে গেল। এ মেয়ে কোথায় গিয়ে কিভাবে আসলো। বিনা বাক্যে কক্ষে ঢুকে পড়লো। একটা মাইয়া ঢুকছে এখানে মাত্র, কোন দিকে গেছে। রিসেপশনের দুজনই একদল মাস্তান চেহারার মানুষকে সরাসরি প্রবেশ করতে দেখে অবাক হয়, কিছুটা নিশ্চিত হয় ঘটনা আসলে কি। তার মানে এই মেয়েটার পিছন পিছন এরা এসেছে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ব্যাটা কথা কর না কেন, পিস্তল বের করমু। ও ওই দিকে গিয়েছে। লিয়াকত চারপাশে চোখ বুলিয়ে পকেট হতে পিস্তল বের করে। চল শক্ত করে বলে 2 টাকা দমের হোটেল খুঁজতে লাগবে না বেশি সময়, এই চল। স্যার আপনারা একটু স্থির হন, এভাবে রুম তল্লাশি করলে অন্যদের প্রাইভেসি নষ্ট হবে। কোনো নিয়ম নেই এমন করার। এই ব্যাটা বেশি কথা কবি না, ডিরেক্ট মাটি চাপা দিমু। লিয়াকতের দল প্রথম কক্ষ বাদ রেখে সোজা চলে যায় শেষের মাথা। দুপাশে প্রায় 13 কিংবা 14টি রুম হবে। একটা একটা করে তারা শুরু করে তল্লাশি। ঠিক তার 1 কিংবা 2 মিনিট পর ঝড়ের বেগে সেখানে পৌঁছায় লম্বা চড়া পুরুষ, যে কিনা নির্দ্বিধায় আসা মাত্রই সরাসরি সামনের কক্ষে ঢুকে পড়ে। যে কক্ষে একটু আগে প্রবেশ করেছে সেই রমণী। রিসেপশনের 2জন বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকে। কি হচ্ছে, কি সার্কাস চলছে, কিছুই বুঝতে পারছে না তারা। তদিমধ্যে একজন নিস্তেজ গলা ভেদ করে বলে, এটা কি পুরো বাংলা সিনেমার লুকোচুরি প্রেম খেলা চলছে? বুঝতে পারছি না, তবে হতে পারে এরা হয়তো শুটিং করছে। ওরা ভিলেন আর মাত্র যে লোকটি ঢুকলো সে হয়তো বা নায়ক। তাহলে মেয়েটা নায়িকা। উল্টাপাল্টা কিছু হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি স্যারকে ফোন করে এখানে আসতে বলো। হোটেল ম্যানেজার সাদ্দাম আলম ফোন কল পেয়েই তৎক্ষণাৎ ছুটে আসে। তার ঠিক কয়েক সেকেন্ড পরেই পৌঁছায় কক্ষের মালিক আখতারুজ্জামান। দ্বিধাহীনভাবে তার কক্ষতে প্রবেশ করা মাত্রই ভিড় হতে বেরিয়ে আসে 2জন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে। মুহূর্তে থমকে যায় সে। আসিফ আসিফ সানজির হাত ধরে বের হয়ে আসার মুহূর্তেই মুখ খুলে তাকায়। সামনে দাঁড়িয়ে পরিচিত ব্যক্তিকে দেখে থমকায়। ইনি হচ্ছে এমপি সাহেবের চাচার বন্ধু আখতারুজ্জামান খান। সময় এখন এই ব্যাটার এখানে আসতে হলো। আসিফ বুঝতে পারছে সর্বনাশ হয়ে গিয়েছে, তবে সে নিজেই নার্ভাস প্রকাশ করে না। সেলিমের ভাতিজি তুমি না? সানজি নাম, সান্নিদের ছোট বোন। সানজি আসিফের হাতের আঙ্গুলে নখ বসিয়ে দেয়। চেনা পরিচিত মানুষের সম্মুখ হতেই শির দ্বারা বেয়ে তার শীতল স্রোত বেয়ে যায়। কোনো রকমে মাথা নেড়ে হ্যাঁ জানাতেই বয়স্ক লোকটা বড় বড় চোখে তাকিয়ে বলে, ও মাই গড, তোমরা আমার কক্ষে। হোটেল ম্যানেজার সাজ্জাদ আলম চলমান পরিস্থিতি দেখে ঘামতে থাকেন। এদিকে কিছু মাস্তান তার হোটেলের 12টা বাজিয়ে দিয়েছে, আরেকদিকে কপতি জালে পড়ে আটকা। হচ্ছেটা কি আসলে? জোর গলায় চেঁচে ওঠে তিনি, আমার হোটেলে সব কি হচ্ছে? ম্যানেজারের চিৎকারে লিয়াকতের দল ঘুরে তাকাতেই দূর হতে তাদের শিকারীকে দেখতে পায়। সাথে সাথে গর্জন তুলে তারা ছুটে আসতে। এদিকে অথৈ সমুদ্রের বিপদ সংকেত উঠতে যেতেই আসিফ সানজির হাত শক্ত করে ধরে সবকিছু উপেক্ষা করে দৌড়াতে শুরু করে। ঝোড়ো হাওয়ায় এলোমেলো ভাবে বইতে থাকে, হেলে দুলে নড়ছে দুপাশে গাছগুলো। আকাশ ঝেড়ে ঝড়, এক ফোঁটা করে বৃষ্টি, ম্লান রাত্রি। 2জন মানবী দৌড়ে ছুটেছে অজানা গন্তব্যে। সানজির পরনে সাদা রঙের গোলাকার ঘেরোয়া কুর্তি, সঙ্গে ওড়না, হাওয়ায় দুলছে ছন্দ হারিয়ে। 2 কোমরে ফ্ল্যাট, ছোট সংসার, মাসে হাত খরচ 4 হতে 5,000 টাকা, সাথে সব শখ পূরণ ফ্রি হবে। এগুলো কি আসিফ ভাই? আর আমরা কোথায় যাচ্ছি? কাজী অফিসে। জীবন বাঁচে না এর মধ্যে, আবার কিসের বিয়ে করবে? আমরা বিয়ে করবো এখন। সানজি দৌড়ে এক গতিতে মুহূর্তেই ধীর হয়ে আসে, স্মিত ঘেরা চোখে সে তাকিয়ে আসিফের দিকে। অসংলগ্ন মুহূর্তে এমন ভারী একখানা কথা তার মাথার ওপর দিয়ে যায়, বুকের ভেতর ধস করে ওঠে। আসিফ ছুটে যায়, কালে হাত টান পড়তেই পিছু ঘুরে তাকায়। কি হলো? এসব কি বলছো তুমি? আমরা বিয়ে করবো মানে কি? এই মুহূর্তে বিয়ে ছাড়া গতি নেই। আক্তার সাহেব গরম গরম খবরের হেডলাইট তৈরি হয়ে গিয়েছে। কিন্তু তুমি তো আমার ভাই হও আসিফ ভাই। দুনিয়ায় মায়ের পেটের ভাই পিতৃ সমতুল্য হয়, বাকি সব
স্বামী তুল্য। ছি, এই লজিক আপনি কোথা থেকে পেয়েছেন? আসিফ সানজির হাত ফের পাকড়াও করে জোর গতিতে দৌড়াতে শুরু করে। সূক্ষ্ম গলা ভেদ করে বলে, নিজে তৈরি করেছি, কোনো আপত্তি আছে? সানজি পড়ে যায় বিপদে। বুকের ভেতর তার বাইরের ন্যায় ঝড় শুরু হয়েছে। এমন ক্লান্তি নগ্নে বিয়ের প্রস্তাব। সে খানিকক্ষণের জন্য নীরব হয়ে যায়, তড়িঘড়ি করে উত্তর চায়। আমার চাহিদা বেশি আসিফ ভাই, কত বেশি? অনেক বেশি। তোমার কি সামর্থ্য আছে সেটা পূরণ করার? আসিফ পাশ ফিরে যায়, এলোমেলো চুল ছন্ন ছাড়া নারীর চোখে চোখ রেখে বলে, যেমন আমি বিশ্বস্ত চাই। আছে বিশুদ্ধ ভালোবাসা, আছে প্রয়োজনীয় সম্মান, অবধারিত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এগুলোকে মেয়াদকাল চাই, আজীবন মেয়াদকাল। আমি ঠকতে চাই না আর, সে সুযোগ দিচ্ছি না আর। সঞ্জিত দৌড় থামায়, আরেকটা আরেকবার থামে। অনেকটা দূর এসে এগিয়েছে তারা, চোখ মুখ লাল হয়ে উঠেছে, ক্রমাগত নিঃশ্বাস ফেলতে ফেলতে। ভালোবাসে না মায়? আসিফ জবাব দেয় না, নিজের বিক্ষিপ্ত মনটা শান্ত করার প্রয়াসে থাকে। দুহাতে মুখটা ঢেকে সে নিজেকে সংবরণ করে। সানজিকে সে ভালোবাসে এই প্রশ্ন করতেই মনটা তার কেমন যেন জবাব দিতে চায়। পুরোনো দিনের কথা, নিজেকে দমাতে চায় না সে, কিন্তু বেহার মতো সুর তুলে বলে, প্রথম দেখাতে প্রেমে পড়েছি তোমার, দু চোখে আন্ধার দেখি, ঘুম আসে না আমার। রাতের বেলায় শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। এই দুঃসময়ে এমন গান মাথায় আসতেও লজ্জা পায় আসিফ। দীর্ঘশ্বাস ফেলে সে অবশ্য মনকে দোষ দিয়ে খুব একটা লাভ হবে না। সানজিকে যেদিন সে প্রথম দেখেছিল সেদিন হতে সে অহনার জায়গায় তাকে বসিয়েছে। এর একমাত্র জীবন্ত উদাহরণ রিমন। সে জানে গিটারের তালে আসিফ এই সুর কতবার তুলেছে, কিন্তু সার্দির সামনে তা থেকে গিয়েছে অপ্রকাশিত। হ্যালো রিমন, মামাকে নিয়ে আয় তাড়াতাড়ি, আমি সানজি বিয়ে করতে যাচ্ছি। স্ট্যান্ড রোড কাজী অফিসের কাছাকাছি। সান্নিধ্য ভাইকে জানাবি না, বিয়ের পর আমি নিজেই জানাবো, তাড়াতাড়ি। রিমন কিছু ফুল এনে দিতে পারবি? খালি খালি লাগছে ভাই, আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছে। মাথা আমার ঠিক হয়ে আছে, তুই তাড়াতাড়ি ফুল এনে দে। রিমন হতাশ আর ভয়ার্ত চাহনি সংমিশ্রণ ঘটিয়ে পা বাড়ায় ফুল আনতে। তার মাথা বনবন করে ঘুরছে। কল্পনাও ভাবতে পারেনি এই পাগলা প্রেমিক এত দূর চলে আসবে। এই পুরুষটা এতকাল ভালোবাসার সাক্ষী। সে নিজের চোখে দেখেছে সানজির প্রতি অধৈর্য জমানো ভালোবাসার কিছু অস্ফুরিত চিহ্ন। কত রাত গিয়েছে গিটারের সুরে সুরে অব্যক্ত ভালোবাসাগুলো স্মরণ করতে। এসব কিছু রিমনের জানা, কিন্তু শেষমেশ এমন দুঃসাহসিকতার কাজ করে বসবে সেটা সে ঘুণাক্ষরে ভাবেনি। সরাসরি বিয়ে, তাও আবার কাজী অফিসে। এত সময় নিলে তো সমস্যা। আমার তো আরও ক্লায়েন্ট বসে আছে, একটু বসে থাকলে ক্ষতি নেই। কাজী সাহেব, সারাদিন মানুষ দৌড়ানোর ওপরেই থাকে, বসার সুযোগ কোথায় পায়? এই সুযোগে একটু বসে থাকুন। কাজী সাহেব বিরক্ত হয়ে খানিকটা রেজিস্টার খাতা বের করে অকারণে পৃষ্ঠা উল্টাতে থাকে। আধা ঘন্টা হয়ে গেল এমনভাবে বসে আছে, এতক্ষণ তার গোটা 3টা বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়ে যেত, অথচ এই কপতির পাল্লায় পড়ে সে একদম আটকে আছে। একবার বলছে গার্জিয়ান আসছে, অপেক্ষা করুন, এখন আবার ফুল আনার পর বিয়ে হবে, অপেক্ষা করুন। এত অপেক্ষা করলে তো তার ব্যবসা লাটে উঠে যাবে। প্রশস্ত কাঠের চেয়ারে, বড় চেয়ার, গম্ভীর মুখে বসে আছে তিনি। ঠিক তার সামনে দুটো চেয়ার, সেই চেয়ারে বসা পাত্রপাত্রী। পাশের বেঞ্চে সাক্ষী হিসেবে আসিফের মামাসহ দুজন বন্ধু বান্ধব। একটু পরে বিবাহিত বনে যাবে বাসরত এই নারী, মানে বসারত এই নারী হতো। মানে তার চাপা উত্তেজনার বইছে, অসম বেগে ছুটছে ঘাম, মুখরেখা তার গা জুড়ে, বুকের ভেতর ধরপড় কিছুটা কমেনি। হিসেবে নকশা পাল্টা শেষ হতে ভাইয়ের ভয়ে সে গুটিয়ে যাবে 12 বার। সামনে না জানিয়ে বিয়ের মতো একটা শুভ কাজ করতে যাচ্ছে, ব্যাপারটা অনুচিত। থিলিং থিলিং ভাই বাসছে। এদিকে আসিফ ভাইয়ের প্রতি তার আস্থা আছে, অজান্তে এত গাঢ় কেন হচ্ছে বুঝতে পারছে না। মন মস্তিষ্ক তাকে একবার বিপত্তি প্রশ্ন তুলছে। অদ্ভুত। রিমন বৃষ্টিতে ভিজে কুকুরে ফুল এবং ফুলের গহনা নিয়ে হাজির হয়েছে। টাটকা লাল গোলাপ আর সাদা জরফর মিশরিয়ে, গাজরা আর কপালের টিকলি। এছাড়া রাত বেড়ে যাওয়াতে তেমন কিছু পায়নি। টুপটাপ জলের কোনা ফুলগুলোর ওপর পড়ে আছে, কাঁচা ফুলের ঘ্রাণ বেশ। আসিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, রিমনের হাতে ফুলের গহনাগুলো নিয়ে নেয়। সাদা চুড়িদার পরিহিত কমল ক্রান্তায় এসে বিষগ্নভাবে হাঁটু গেড়ে আশেপাশে কাজী সাহেব সহ সবাইকে তোয়াক্কা না করে
হাত দুটো দিয়ে গাজরা পরিয়ে দেয় সযত্নে, অতঃপর মাথায় ফুলের টিকলি কোনো মতে লাগিয়ে নেয়, ওনা দিয়ে ঘোমটা টেনে দেয়। এখন বউ বউ লাগছে। সানজির হিমশীতল চাহনি যেন বরফ জমে গেছে। নির্বিশেষ চাহনিতে সে তখন থেকে এই লোকটার পাগলামিগুলো দেখে যাচ্ছে। লোকটার মুখে বউ শব্দটা দুর্গম লাগছে, সরাসরি তার বুকে এসে আঘাত হানছে। কেউ কি তাকে এতটা সমদর করেছে? না, করেনি। সে মিথ্যা ভালোবাসা জালে আবদ্ধ হয়েছিল, সবটাই কৃত্রিমতায় ভরপুর। কত সতেজ লাগছে এখন সবকিছু। সোনায় মুড়ানো রমণী থেকেই ফুলের তৃপ্তি যেন তার কাছে বেশি লাগছে। সে তৃপ্তির পরিসর কতটুকু তা সে ভাষায় প্রকাশ করতে পারবে না। সানজি পায়ের কাছে বসা পাগলা প্রেমিক তার হবু বউয়ের হাত ধরে মুখে তুলে চায়। ঠোঁটের কোণে লুকানো প্রাপ্তির হাসিটা লুফে নেয়। সমুদ্রের মাঝে এক বিন্দু জল ফেলেছে হয়তো, এমন যে পরিমাণ করাটাও বোকামি। সানজি নিরুত্তর হয়ে থাকে, চোখ দুটো তার অপার আপনি ঘোলাটি হয়ে আসে। কষ্ট সংবরণ করে বুকের ভেতরে ঝড় বহন করা লণ্ডভণ্ড করছে। তা চেপে রেখেছে, টু শব্দ করছে না, বরং ঠোঁটে ঠোঁট চেপে সামান্য মাথা নাড়িয়ে জানান দিচ্ছে। এবার তাহলে শুরু করা যাক। কাজী সাহেব সরাসরি আসিফকে উঠে দাঁড়ায়, পাশে চেয়ার টেনে বসতে বসতে বলে, শুরু করেন। আসিফ ভাই, ভাইয়াকে ছাড়া আমি বিয়ে করতে পারবো না মনে হচ্ছে। কথা দিচ্ছি কবুল বলার সঙ্গে সঙ্গে জানাবো। আগে জানালে কি সমস্যা? আর রিস্ক নিতে চাই না। রিস্ক কেন হবে? আসিফ শীতল দৃষ্টি তাকায় সানজির দিকে, নির্মদ কণ্ঠে বলে, অনেক কষ্ট পেয়েছি তোমাকে হারাবো ভেবে। হারিয়ে ফেলার নিঃশ্বাস আটকে যাব, মরে যাব। কেন, শ্বাসকষ্ট আছে আপনার? ভালোবাসার শ্বাসকষ্ট, যেমন ইনহেলার তুমি। রিমন দু হাত বুকের মাঝে ভাঁজ করে পেছনে দাঁড়িয়ে দুজনের প্রেম আলাপ শ্রবণ করছে দীর্ঘশ্বাস ফেলে। মানুষের সেকেন্ডে প্রেম হচ্ছে, সেকেন্ডে ভালোবাসা হচ্ছে, আবার সেকেন্ডে বিয়ে হচ্ছে, আর তার হাড্ডিমা টিম টিম করে কেটে যাচ্ছে। কল্পনা জল্পনা এবং দ্বিধা কাটিয়ে অবশেষে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। দিনভর ধার্যের সময় কিছুটা ভেবে নিল আসিফ। আজই পরিশোধ করার মতো টাকার পরিমাণ উল্লেখ করে। 1,01,000 টাকা ধার্য করিয়া সানজি কবুল বলার জন্য কাজী সাহেব অনুরোধ করে। কবুল বলার উচ্চারণ করার আগেই সানজি শেষবার আসিফের মুখরেখার দিকে তাকায়। অগভীর বিশ্বাস ভরসার প্রতিফলনে দৃষ্টি ভিড় করেছে। অসুস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, কবুল। আরো 2 বার, কবুল কবুল, আলহামদুলিল্লাহ। পাত্রী হতে কবুল পাবার পর কাজী সাহেব এবার আসিফের হাতে কবুল বাক্য নেওয়ার জন্য অগ্রসর হয়। তার প্রয়োজনীয় কথা শেষ করতেই আসিফ জোরালো গলায় বলে উচ্চস্বরে, কবুল কবুল কবুল। কাজী সাহেব খানিকটা হতভম্ব এবং স্বতঃস্ফূর্তভাবে নিজেকে সামলে নিলেন। নিজেকে ধরে নিয়েছেন আজকের এই বিয়ে পড়ানোর জন্য নিজস্ব ধারার কাজের বহিঃপ্রকাশ। শুরু হলো উল্টা পাল্টা। রেজিস্টার খাতায় সাইন করার জন্য এগিয়ে নিন। ভারী গলায় আসিফের দিকে তাকিয়ে বলেন, একটু রয়ে সয়ে কবুল বললে ক্ষতি নেই। বউ আপনার পাশে আছে। আসিফ কলম হাতে নিয়ে সাইন করা শেষে সানজির দিকে খাতাটা এগিয়ে দিল। কাজী সাহেব চোখে চোখ রেখে মৃদু হেসে বলে, শুভ কাজ ওভার স্পিডে করতে হয়।